সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের নিয়মিত টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা দেশের রাজনীতি, অর্থনীতি সহ চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করি। আর এই আলোচনায় অংশ নেন যেদিন যে বিষয়ে আমরা আলোচনা করি সে বিষয়ের একজন বিশেষজ্ঞ। আজ আমরা আলোচনা করব রাজনীতি নিয়ে। আপনারা দেখেছেন এবং জানেন, শুনেছেন যে ঈদের আগে পর্যন্ত আমাদের রাজনীতিতে এক ধরনের অন্তত বড় রকমের না হলেও অস্থিরতার মতো তৈরি হয়েছিল। একদিকে বড় একটি দল বিএনপি, অন্যদিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তাদের মধ্যে বাকযুদ্ধ চলছিল। এমনকি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ তুলছিল বিএনপি। গত কয়েকদিন আগে, ঈদের ঠিক আগে ভাগে তারা এমনও ঘোষণা দিয়েছিল যে দ্রুত নির্বাচনের দাবিতে, দ্রুত বলতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলনেও নামবে। কিন্তু ঈদের পর মনে হচ্ছে সবকিছুতেই কিঞ্চিত ঠান্ডা অবস্থা। এর পেছনে কি কোনো কারণ আছে? এ নিয়েই আমরা আজ আলোচনা করব। আর এই আলোচনায় অংশ নিতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। তো শুরুতে যেটি বলছিলাম, আপনিও শুনছিলেন যে দেশের যে রাজনীতির হঠাৎ করেই এক ধরনের গুমোট একটি অবস্থার মতো মনে হচ্ছে। আহ দৃশ্য তো ঠান্ডা, কিন্তু মনে হচ্ছে যে রাজনীতি নিয়ে যারা কথাবার্তা বলেন তাদের দৃষ্টিতে একটি গুমোট পরিস্থিতি এটি হতে পারে। তো এর নেপথ্যে কি কোনো কিছু ঘটছে কিনা, পেছনের দরজায় বা পেছনের পর্দার আড়ালে কিছু ঘটছে কিনা, আপনার কোনো তথ্য জানা আছে কিনা, অথবা আপনি এটিকে কিভাবে দেখেন বর্তমান পরিস্থিতিকে? ধন্যবাদ। দেখুন, আমাদের এপ্রিলের মাঝামাঝি অর্থাৎ 15 এবং 16 তারিখে দুটি মার্কিন ডেলিগেশন আসবে। অ্যান্ড্রু এবং নিকো নামে দুজন জুনিয়র মন্ত্রীর নেতৃত্বে। তারা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া এই অঞ্চলের দেখভালের দায়িত্বে আছেন। এবং সঙ্গে একটি ডেলিগেশনের সঙ্গে আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের মার্কিন যিনি রাষ্ট্রদূত মিয়ানমারে নিযুক্ত, তিনিও থাকবেন। এবং আমাদের স্ট্যাটাসটা অনেকটা আফগানিস্তানের মতো পর্যায়ে পৌঁছে গেছে, যেটা আমি বলবো ফ্রন্ট লাইন স্টেট। আফগান ক্রাইসিসের সময় পাকিস্তানের গুরুত্ব যেরকম বেড়ে গিয়েছিল, সেরকম ভাবে বাংলাদেশের গুরুত্ব বেড়ে গেছে, বিশেষ করে আরাকান আর্মির এই রাখাইন প্রদেশের প্রায় 90% এলাকা নিজেদের তাবে নিয়ে আসার মধ্য দিয়ে, এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার, জনতা সরকারের ক্রমাগত পশ্চাদপসরণের কারণে খালি আপনার রাখাইন প্রদেশ শুধু নয়, চীন প্রদেশ থেকে শুরু করে শান, তারপরে কারেন্ট অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো যেখানে যেখানে অ্যাক্টিভ, সেখানেও কিন্তু তারা বেকায়দায় আছে। তো সব মিলিয়ে এর পশ্চাতে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করছে বাইডেন প্রশাসন কর্তৃক জারি করা বার্মা অ্যাক্ট, এবং বর্তমান ট্রাম্প প্রশাসন এবং রিপাবলিকান প্রশাসন ক্ষমতা নেয়ার পরে তারা অ্যাডজাস্টমেন্ট কতটুকু কি করলেন বার্মা অ্যাক্টের, সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই জন্য একটু লাল পিরিয়ড যাচ্ছে। এবং ধরুন গোটা 4 দিনের সফর এক একটা টিমের, তারা এই সফর শেষ করে 20 তারিখে নাগাদ চলে যাবেন। গেলে পরে দ্য বল স্টার্ট রোলিং। আর এখানে আপনি জানেন যে এই গাজা ইস্যুটা নিয়ে আমাদের এখানে যারা ডান ধারার বাম ধারার রাজনীতি করেন, তারা যথেষ্ট পরিমাণে আপনার সক্রিয় হয়েছে। বিশেষ করে আপনার গতকাল দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাজা ইস্যু নিয়ে এক ধরনের অ্যাক্টিভিজম আমরা লক্ষ্য করেছি, এবং এইটাকে প্রিটেক্সট হিসেবে ব্যবহার করে আপনার অনেকে বাটার দোকান লুটপাট করেছেন, কেএফসিতে হামলা করেছেন, তারপর ডোমিনোস পিজায় হামলে করেছেন। এইসব ঘটনাগুলো এমন একটা সময় ঘটেছে যখন আবার আজকে কাল 3 দিন ধরে আপনার বিনিয়োগ যারা করতে চান বাংলাদেশে, তাদের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে সরকার। সব মিলিয়ে পরিস্থিতিটা ঘোলাটে।
নানান রকমের বিপরীত ধর্মী বার্তা প্রদান করা হচ্ছে, যা আসলে একটা টালমাটাল অবস্থারই পরিচয় বহন করছে। ধন্যবাদ। এই টালমাটাল অবস্থা যেটি আপনি বললেন বা আমি শুরুতে বলছিলাম গুমোট পরিবেশ, আপনি বলছিলেন যে টালমাটাল অথবা একটি এই ধরনের অবস্থা। এটি আমাদেরকে শেষ পর্যন্ত রাজনীতিতে কেমন একটি পরিস্থিতি তৈরি করে দিবে? রাজনীতিতে কি আরো আমরা সংঘাত দেখব এরকম কিছু? অথবা বার্মাকে সামনে রেখে যেই মার্কিন কর্মকর্তারা আসছেন, সেটি আমাদেরকে আরো স্থিতিশীল করবে নাকি আরো অস্থির করে তুলতে পারে আমাদের রাজনীতি? দেখুন, মার্কিনিরা যেমন ম্যাটার করে, সেই সাথে আমাদের দূর প্রতিবেশী চীন এবং আমাদের নিকটতম প্রতিবেশী ভারত, আর তার পাশাপাশি সাবেক হারিয়ে যাওয়া ভাই কোট আন কোট আপনার পাকিস্তান, তারাও কিন্তু ম্যাটার করছে। তো ফলে যে যার এক্স গ্রাইন্ড করবার চেষ্টা করছেন। মাঝখানে চিড়েচাপটা অবস্থা এই র্যাচেট বাংলাদেশের, মানে যাকে র্যাচেট অফ দ্য আর্থ বলে একটি গ্রন্থ রচনা করেছিলেন ফ্রান্স ফ্যানন মহোদয়। তো সেইখান থেকে আমি এই টার্মটা কয়েন করলাম এই জন্যে যে বাংলায় বলা যেতে পারে এটাকে জনম দুঃখী বাংলাদেশ। তো এই জনমদুঃখী বাংলাদেশের অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার আশু কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? দেখুন, ক্ষমতায় পালাবদল অত্যন্ত স্বাভাবিক বিষয়। 111 যে সময়টায় রিফর্ম এফোর্ট আমরা প্রত্যক্ষ করেছিলাম, তা একটি বিশেষ কোটরি গোষ্ঠীর কারণে অসম্পূর্ণ, এবং যা কিছু তার সুফল তা সব মাঠে মারা গেছে পরবর্তীতে। তো সেই বিষয়টা নিয়ে সতর্ক করার জন্য সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন দুই প্রভাবশালী মার্কিন চিন্তক, অ্যাম্বাসাডর মাইলেম এবং জন ডেলেনভিস। জন তার বক্তৃতায় আমার সঙ্গে 3 বার ইন্টারাক্ট করেছি। আমি তার সঙ্গে এই তার সংক্ষিপ্ত সফরকালীন সময়ে তিনি বলেছেন যে গত 111-এর সময় যেই অপরচুনিটিটা মিসড হয়েছে, এবার তিনি তাগাদা দিয়েছেন যাতে সেটা মিস না হয়। অর্থাৎ রিফর্ম হচ্ছে ইম্পর্টেন্ট এজেন্ডা, এবং এই রিফর্ম কার্যকর করবার প্রয়োজনে নির্বাচন বিষয়টি, প্রপঞ্চটি দাঁড়িয়ে গেছে অনেকটা চিমেরার মতো, অর্থাৎ বাংলায় যেটাকে মরীচিকা বলি আমরা, বিভ্রম। মানে এখন যে অবস্থাটা আছে, রাজনৈতিক যারা অ্যাক্টর, তারা চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার এই বিভ্রমের পেছনে ছুটছেন। আর যত কাছে যাওয়ার চেষ্টা করছেন তত এটা পিছিয়ে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে। এই দোলাচলের মধ্যে রাজনীতির স্বরূপটা আমাদের বুঝতে হবে। ধন্যবাদ। তো আসলে যারা মরীচিকার পেছনে ছুটছে, এই যারাকে বাদ দিয়ে আমি যদি বলি যেই দল ছুটছে, মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি দ্রুত নির্বাচন চাইছে, বাকি দলগুলি ওইভাবে দ্রুত নির্বাচনের কথা বলছে না, তারা সংস্কারের কথা বলছে। আপনি কি এটি বোঝাতে চাইছেন যে এতদিন একটি সরকার পরিবর্তন করে দিয়েছে, মার্কিন ডিপ স্টেট ইত্যাদি ইত্যাদি বলা হলেও এখন তারা ওই মার্কিন কর্মকর্তারা নির্বাচনের পরিবর্তে অথবা গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের চাইতেও সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছে? দেখুন, যেই টিম দুটি আসবে 15-16 তারিখে মার্কিন মুলুক থেকে, তাদের অন্যতম বিষয় হচ্ছে এই রিফর্ম বা সংস্কার বিষয়ে মাথা ঘামা। তো ফলে এটা লোকাল এজেন্ডা নয়, এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের এজেন্ডা, টু বি প্রেসাইজ আপনার সুপার পাওয়ারের এজেন্ডা। তো সেই কারণে আমরা অনেক পেছনে যদি চলে যাই, হ্যারি কে থমাস নামে একজন জুনিয়র, যিনি মার্কিন মান্যবর রাষ্ট্রদূত ছিলেন, তিনি 111 সংগঠিত হবার বছরখানেক আগে বলেছিলেন সামনে ভয়ঙ্কর একটা কিছু ঘটতে যাচ্ছে যদি না আমাদের স্টেক হোল্ডাররা সতর্ক হন। তো যথারীতি এটা বাতকা বাত হিসেবে নিয়েছিলেন তৎকালীন স্টেক হোল্ডাররা। তার ফলে যা কিছু অনিবার্য তা অমোঘ নিয়তির মতো তাদের উপর বর্ষিত হয়েছিল।
এবং পাইকারি ভাবে অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড 13 বছরের কারাদণ্ড মাথায় নিয়ে সবাইকে জেলে যেতে হয়েছে। আমার সতীর্থ, আমরা ঢাকা কলেজে একসঙ্গে পড়েছি, পরে বিচারপতি হয়েছিলেন শাহেদ নুরুদ্দিন, সেই রকম একজন ব্যক্তি যাকে 13 বছরের কারাদণ্ড প্রদানের বিষয়টি প্রোনাউন্স করতে হয়েছিল একটা নিউজ কাস্টারের মতো। তো ধন্যবাদ। এই এই যে সংস্কার নিয়ে তারা বেশি গুরুত্ব দিচ্ছে, আমরা অতীতে দেখেছি যে সুপার পাওয়ারগুলি যখন কিছু করতে চায়, আমাদের দেশে সেই কমিটি গঠন হোক আর যাই হোক, প্রেসক্রিপশনটি বাইরে থেকেই আসে। এইবার যে সংস্কারগুলি নিয়ে বসেছে আমাদের যে বিভিন্ন সংস্কার কমিশন, তাদের সংস্কার তারা বলছে যে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে তারা একটি সংস্কার প্রস্তাব চূড়ান্ত করবে। আসলে কি এই রাজনৈতিক দলগুলির সাথে আলোচনার মাধ্যমে সেই সংস্কার চূড়ান্ত হবে, নাকি সেই সুপার পাওয়ারগুলির দেয়া প্রেসক্রিপশন যে সংস্কার থাকবে সেটি শেষ পর্যন্ত চূড়ান্তভাবে গ্রহণ করা হবে? দেখুন, আমরা যারা গবেষণার কাজ করি, আমরা কতগুলো মেথোলজি ফলো করি। তার মধ্যে কিছু বিষয় আছে ডেমনস্ট্রেটেড হতে হবে। তো বক্সে টিক চিহ্ন দেওয়ার মতো করে এই আপনার ডায়লগ গুলো অনুষ্ঠানের একটা বাধ্যবাধকতা আছে। সে কারণেই স্টেক হোল্ডারদের নিয়ে এই ড্রেস রিহার্সাল আমরা দেখছি চলছে বারংবার। খেয়াল করে দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইজ এ ভেরি গুড লিসনার, মনোযোগ দিয়ে শোনেন এবং কথা কম বলেন। তো ওই মেথোলজিটা ফলো করা হচ্ছে। এখন বিষয় হচ্ছে এই যে যাদেরকে আমরা দেখেছি মার্কিন ঢাকায়, সেটি হচ্ছে মার্কিন দূতাবাস। সেখানে আপনার এই যে সরকারটি এখন ক্ষমতায় অধিষ্ঠিত, তারা ক্ষমতা গ্রহণের আগে এই বছর দুয়েক ধরে যাদের ওই আঙিনায় ঘোরাফেরা করতে দেখা গেছে, তাদেরই অনেকে শপথ গ্রহণ করে আজকে মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হিসেবে অধিষ্ঠিত। তো ফলে এই যে মিথস্ক্রিয়া, সেটি কিছুটা আপনাকে দিশা প্রদান করতে পারে যে নেপথ্যে কি ঘটছিল। আর এখন আপনার যে হোয়াটসঅ্যাপ গুলো আমরা লক্ষ্য করছি, আপনার বে অফ বেঙ্গল নিয়ে যে টানাপোড়েন, তারপর আপনার এই যে যৌথ সামরিক নৌ মহড়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্ধ্র উপকূল বরাবর, এই বিষয়গুলো তারই ইঙ্গিত কিন্তু বহন করছে। ধন্যবাদ। আমি অন্য একটি বিষয়ে যাই, যেটি আমরা ঈদের আগে দেখেছিলাম। ঈদের আগেই কথাবার্তাটি শুরু হয়েছে যে ডক্টর ইউনূস ভালোই দেশ চালাচ্ছেন, উনি নানা ক্ষেত্রে ওনার সফলতার পরিচয় দিচ্ছেন, সুতরাং উনি কেন 5 বছর নয়, উনাকেই তো আমরা 5 বছর রাখতে পারি। এই যে কথাটি মনে হচ্ছিল যে কথার কথা, এখন আপনার কথা থেকে একটু যেই সন্দেহটি এসেছে, এটির পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা, সেই বাইরের শক্তি কিংবা আমাদের দেশের ভেতরের নেপথ্য কোনো শক্তির যে কথাটি তোলা, যে পরবর্তীতে যেই ক্ষমতায় আসবে কিন্তু সরকার প্রধানটি করতে হবে ইউনূসকে, এরকম কোনো কিছু হচ্ছে কিনা? অর্থাৎ এই 5 বছর এটি কি এমনিতেই বাদ নাকি এর পেছনেও কোনো রহস্য রয়েছে? রহস্যের স্বরূপ উন্মোচন করতে হলে আপনাকে দিকপাত করতে হবে ডি ডে ওপর, অর্থাৎ কেন সুনির্দিষ্ট তারিখ আমরা এখনো পাচ্ছি না, এবং সেটি না পাওয়ার বদলে আমরা এক ধরনের পুরনো আমলের ঘড়ির দেয়াল ঘড়ির পেন্ডুলামের মতো একবার জুন আর একবার ডিসেম্বর এর মধ্যে ঘুরপাক খাচ্ছি। এবং যাদের উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু তার ইঙ্গিত করেছে। তো ফলে কর্নেল হক মহোদয়, যিনি বিপুল ভোটে সম্প্রতি নির্বাচিত হয়েছেন রাওয়া ক্লাবের সভাপতি হিসেবে, তিনি আপনার হাসিনার আমলের শেষ দিকে তার অবসরপ্রাপ্ত সহকর্মীদের নিয়ে সদল বলে ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে বিএনপিতে যোগ দিয়েছিলেন, এবং তার কোর্সমেট ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। জেনারেল শফিউদ্দিন কোর্সমেট বিবেচনায় তিনি যখন অসুস্থ ছিলেন আপনার সিএমএইচ এ, তখন কিন্তু সকল ঘেরটোপ বিবেচনায় না নিয়ে তিনি কিন্তু তাকে দেখতে গিয়েছিলেন। এবং কর্নেল হক অবসরপ্রাপ্ত, তিনি
সম্প্রতি একা একটা বয়ান হাজির করেছেন, অনলাইনে পাওয়া যাবে। তিনি বলেছেন যে আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস মহোদয়কে 5 বছর সময় দেয়া ভালো। অর্থাৎ তিনি যেই দলে বিলং করেন সেই দলের যে স্টেটেড অবজেক্টিভ, যেই ঘোষণা, তার বিপরীতে গিয়ে এরকমের একটি বয়ান তিনি হাজির করেছেন। আবার এই ঈদের জামাতে মুসল্লিরা যেই দাবিটি তুললেন সেটিও খুব ইন্টারেস্টিং। জেনারেল এরশাদের শাসনামলে আমরা দেখতাম যে তিনি এক এক শুক্রবার এক এক মসজিদে নামাজ আদায় করার জন্য যেতেন এবং বলতেন যে আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছি, সুতরাং এই জন্য আজকে এখানে চলে আসলাম। কিন্তু 2 সপ্তাহ ধরে হয়তো দেখা যাচ্ছে ইন্টেলিজেন্সের বিভিন্ন লোকজন ওই এলাকায় ঘোরাঘুরি করতো, সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রদান করতো এবং তার উপর ভিত্তি করে তিনি সেখানে কোনো ঘটনা যদি ঘটে গিয়ে থাকে, নির্দিষ্ট সংখ্যক মুসল্লিরা সেখানে যদি আগে থেকে এক ধরনের ড্রেস রিহার্সাল করে সেখানে অবস্থানরত থাকেন এবং একরা মানে বলে না যে সবাই সমস্যারে একই রকমের দাবি তুলে থাকেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অর্থাৎ এর পেছনে আসলেই একটি রহস্য বা ইয়ে আছে। এই প্রসঙ্গে আমার মনে পড়ে, আমি নামটি নেব না, সেটি হচ্ছে যে একজন সিইসি তিনি সফল একটি নির্বাচন পরিচালনার পর উনার আশা ছিল যে ওই সরকারটি তাকে হয়তো রাষ্ট্রপতি পদে বিবেচনা করবে। তিনি সরাসরি নিজে না বলতে পারলেও আমাদের কাছে এমনভাবে কথাগুলি বলতেন যে উনি সেদিন বাজারে গেছেন, বাজারের লোকজন বলছিল যে এই সিইসি চমৎকার একটি নির্বাচন করেছে, তাকেই তো প্রেসিডেন্ট করা যায়। তো আমরা যেন এগুলি লেখালেখি করি আরকি। তো বিষয়টা কি ঐরকমই মনে হচ্ছে কিনা যে উনি সরাসরি না বললেও উনার দিক থেকে এবং নেপথ্যে যারা আছেন, এই নেপথ্যে যারা আছেন এর মধ্যে একটি শক্তি হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আরো প্রিসাইজলি বললে সেনাবাহিনী। আমরা অতীতে এ নিয়ে খুব খোলামেলা কখনো কথা বলিনি। ইদানিং সেনাবাহিনীকে নিয়ে রাষ্ট্রের সাথে, ক্ষমতার সাথে সেনাবাহিনীর সম্পর্কে নিয়ে নানা রকমের কথা বলা হয়। আপনি নিজেও যেটি অনেক সময় বলেছেন। তো এই যে সেনাবাহিনী 5ই আগস্টের পর কিছুদিন পরে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরেও রাস্তাঘাটে তাদেরকে অতটা সক্রিয় দেখা যায়নি। ইদানিং তারা আগের চাইতে তুলনামূলকভাবে বেশি সক্রিয় হচ্ছে। এটি কি কোনো ভিন্ন কিছু ইঙ্গিত দেয় কিনা? দেখুন, সশস্ত্র বাহিনী হচ্ছে আমাদের সার্বভৌমত্বের প্রতীক, স্বাধীনতার প্রতীক, ল্যান্ড অফ দ্য লাস্ট রিসোর্ট। এখন তাদের তো গুচ্ছ নানান ভূমিকা পালন করতেই হয়, প্রকাশ্য এবং গুচ্ছ। তো এটাতে অবাক হওয়ার কিছু নেই। এবং কিছু কিছু বিষয় আমরা লক্ষ্য করছি যে ঈদ উপলক্ষে মানুষ যাতে নিরাপদে বাড়ি যেতে পারে সেজন্য তারা যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছেন এবং সেই কারণে নির্ঝঞ্ঝাট ভাবে এবার ঘরমুখো মানুষ বাড়ি যেতে পেরেছে এবং অতিরিক্ত আপনার ভাড়া তাদেরকে গুনতে হয়নি। এটি একটি বিষয়। এবং এখন আবার ঈদের পরে বাড়ি থেকে কর্মস্থলে ফিরবার ব্যাপারটাও যাতে নির্বিঘ্ন হয় সে ব্যাপারেও তারা আগুয়ান ভূমিকা পালন করেছেন। তো সব মিলিয়ে শুধুমাত্র পুলিশের উপর নির্ভরতার যে ব্যাপারটি ছিল সেই জায়গা থেকে বেরিয়ে তারা তাদের যে ভিজিবিলিটি সেটা অনেকটা বাড়িয়েছেন সঙ্গত কারণেই। ধন্যবাদ। তো আমরা সেনাবাহিনীর এই সক্রিয়তা নিয়ে একটু ভিন্ন রকমের প্রশ্ন করব। এর আগে আরেকটি ভিন্ন প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে গত কয়েকদিন যাবৎ মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার মাঝখানে মামলা মোকদ্দমা, কাউকে গ্রেপ্তার করা, এগুলিতে কিছুটা মনে হয় যে স্তিমিত ছিল। গত কয়েকদিন আবার সেটি মনে হচ্ছে বেড়ে গেছে। এই আইনজীবীদেরকে জেলখানায় পাঠানো অথবা গতকাল আরেকজন আইনজীবী গ্রেপ্তার হওয়া, রাজনৈতিক দলের নেতাও কয়েকজন গ্রেপ্তার হয়েছেন গত কয়েকদিনের মধ্যে। এই অন্তর্বর্তী সরকার কি আবারও একটু আগ্রাসী শব্দটি বলব না, আরো কঠোর হয়ে উঠছে কি? বা এই কঠোর হয়ে যাওয়ার পেছনে, কঠোর হয়ে ওঠার পেছনে কোনো ভিন্ন রকমের কারণ আছে কিনা? দেখুন, একটু অ্যাপ্রিহেন্সিভ হওয়াটা স্বাভাবিক। কারণ এই গাজা ইস্যুটাকে সামনে রেখে ডান ধারার বাম ধারার যারা সক্রিয় তারা
যে কার্যক্রমগুলো গ্রহণ করছেন এইগুলোকে কাভার হিসেবে ব্যবহার করে এই যে বাটা কিংবা ডোমিনোজ কিংবা আপনার কেএফসির মতো প্রতিষ্ঠানগুলোতে হামলে পড়ে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনার এক ধরনের সাবোটাজ, এতে কোনো সন্দেহ নেই। আবার এসব ক্ষেত্রে লোকজনকে উৎসাহিত করবার জন্য কেউ যদি ভূমিকা পালন করেন সে ব্যাপারেও সরকার ঝুঁকি নিতে অক্ষম। তো ফর এক্সাম্পল যেমন সাব্বির নামে একজন ব্যক্তি, তাকে সম্প্রতি রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। তার বাড়ির লোকজন জানতেই পারেনি যে তিনি কোথায় আছেন, রিমান্ডে নেওয়ার পর খবর হয়েছে। তো এই যে ঘটনাগুলো এগুলো এই অ্যাপ্রিহেনশনের জানানটাই দিচ্ছে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ। আমি আগের প্রশ্নটি যেটি সেনাবাহিনীর সক্রিয়তার নিয়ে এবং অতীতে যেটি অনেকে খোলামেলা বলতো না, ইদানিং আপনারা যে আলোচনাগুলি করছেন এর জন্য আমিও সাহস করে প্রশ্নটি করছি যে আমাদের দেশের যারাই ক্ষমতায় যায় বা রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত থাকে তাদের সাথে বা সেই সব রাজনৈতিক দলের সাথে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে একটি কথা ওঠে যে সেনাবাহিনীর সাথে সুসম্পর্ক না থাকলে হয়তো সেই দলটি রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালনায় অতটা আহ, সুযোগ পায় না অথবা সফল হয় না। বর্তমানে বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কটি কেমন? এই দুই দলের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোন দল এগিয়ে আছে? দেখুন, সেইভাবে তো সরল ব্যাখ্যা করার সুযোগ নেই। তবে আপনার জামাত যেহেতু কাডার বেসড পলিটিক্স করে অভ্যস্ত এবং পাকিস্তান আমলেও আমরা তৎকালীন জামাতে ইসলামী পাকিস্তানকে দেখেছি সেনাবাহিনীর সঙ্গে তাদের যে গড়ছড়াটা সেটা ছিল শক্ত। আর সেই বিবেচনায় কোনো ইনফারেন্স ড্র করাটা মুশকিল বাংলাদেশের পরিসরে। কারণ এখানে আপনি খেয়াল করে দেখেন আমাদের মাননীয় সেনা প্রধান যখন দরবারে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে অগাস্টে শুরুর দিকে যে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না সশস্ত্র বাহিনী এবং তারা নিরস্ত্র জনতার উপর গুলি চালাবে, এই সিদ্ধান্তটি যখন চাউর হয়ে গেল এবং যখন এই বিপ্লবটি সফলতার মুখ দেখলো তখন কিন্তু সবার আগে তিনি বৈঠক করেছিলেন অবসরপ্রাপ্ত সাবেক 2 স্টার জেনারেল আকবরের সঙ্গে, যিনি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা দেখভাল করতেন। তো ফলে তার সঙ্গে একান্ত বৈঠকটাই জানান দিয়েছিল যে আপনার বিএনপি মেইন স্টেক হোল্ডার, ফলে তারা এক ধরনের গুরুত্ব বহন করেন। আবার একই সঙ্গে যখন রাজনৈতিক স্টেক হোল্ডারদের নাম উচ্চারণ করলেন তখন মাননীয় সেনাপ্রধান কিন্তু প্রথম জামাতে ইসলামের নাম উল্লেখ করেছেন, সেটা দিয়েও জানান দেওয়া হয়েছে যে তারা ম্যাটার করে। তো ফলে মেইন দুটি স্টেক হোল্ডার আপনার সিনিয়র পার্টনার বা জুনিয়র পার্টনার যে হিসেবে বলেন, তারা এখন পর্যন্ত রেলেভেন্ট এবং যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। আমি একটু ভিন্ন রকমের প্রশ্ন করি, সেটি হচ্ছে যে বড় দল বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘদিন যাবৎ বিদেশে অবস্থান করছেন। সেই বিদেশে অবস্থান করার যৌক্তিক কারণও ছিল, উনি প্রথমে চিকিৎসার জন্য গিয়েছিলেন, পরবর্তীতে মামলা মোকদ্দমায় নানা রকমের ভাবে তাকে হেনস্থা করা হবে দেশে এলে, সেটি মোটামুটি বোঝাই যাচ্ছিল, এই কারণে হয়তো উনি আসেননি। 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অনেকগুলি মামলা থেকেই তিনি খালাস হয়েছেন। এখন সম্ভবত তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই, দু একটি যদি থেকেও থাকে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট তার নামে নেই। উনি দেশে ফিরতে এত বেশি সময় নিচ্ছেন কেন, আপনার কি মনে হয়? অনেকের আশঙ্কা যে আপনার ফিলিপিনো যে দৃষ্টান্তটা সেটা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে। কোরাজন অ্যাকুইনোর প্রয়াত স্বামী মিস্টার অ্যাকুইনো যেদিন পদার্পণ করলেন মাতৃভূমিতে, এয়ারপোর্টেই তাকে অ্যাসিনেট করা হয়েছে। তো এই যে কোরাজন অ্যাকুইনো, তার সঙ্গে বাংলাদেশের এই যে জাতীয়তাবাদী দলের অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার কনিষ্ঠ পুত্র তরিকুল গনি চ্যাথাম কোরাজন অ্যাকুইনোর সঙ্গে কিন্তু দেখা করেছিলেন ফিলিপিন্সে। এবং এই বিষয়টা আমাদের এই ঘরানার মানুষজনের মধ্যে একেবারে ফ্রম হর্সেস মাউথ থেকে শোনা অভিজ্ঞতা
সেটা হয়তো কোনোভাবে চাউর হয়েছে এবং সেই জন্যই এটাকে ব্যাড ওমেন হিসেবে তারা হয়তো বিবেচনায় নিচ্ছে। Who knows? কোরাজন একুইনোর সঙ্গে তরিকুল গনি চাথামের ছবি আমি নিজে দেখেছি। তিনি যেই প্রশিক্ষণ কার্যক্রমটা পরিচালনা করা হয়েছিল ফিলিপিন্সে, সেখানে প্রশিক্ষক হিসেবে ভূমিকা পালন করেছিলেন কোরাজন একুইনো। তরিকুল গনি চাথামের সহোদর বা জ্যেষ্ঠ ভ্রাতা, সহোদর বলবো না, আপনার শফিকুল গনি স্বপন বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী হিসেবে ভূমিকা পালন করেছেন। আর মশিউর রহমান জাদু মিয়াকে তো সাবালক মন্ত্রী বলা হতো মজা করে। তিনি আপনার সিনিয়র মন্ত্রী প্রধানমন্ত্রীর ছিলেন। মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। ধন্যবাদ। তার পদমর্যাদা ছিল সিনিয়র মন্ত্রী। জিয়াউর রহমানের ক্যাবিনেটে উনি সিনিয়র মন্ত্রী ছিলেন। তো আপনি যেটি বলছিলেন যে তারেক রহমান কোরাজন একুইনের বাবার মতোই যে দেশে ফিরলে অ্যাসাসিনেশনের শিকার স্বামীর মতো, স্বামী স্বামী স্বামীর মতো অ্যাসাসিনেশনের শিকার হতে পারেন, এরকম একটি কথা চাউর হয়েছে ওই দিক থেকে, বা ওই ভয়টি আছে। এই অ্যাসাসিনেশনের ভয়টি কোন দিক থেকে হতে পারে, দেশি অথবা বিদেশি শক্তি? দেখুন, স্নাইপাররা যেভাবে প্রশিক্ষিত, দেশি বিদেশি মার্শিনারি বিভিন্ন রকমের প্রপঞ্চ এখানে উকিঝুঁকি হয়তো দেয়। এখন আপনার হায়াত মত রাজেক দৌলত এগুলো কিন্তু আল্লাহর হাতে। নিশ্চয়তা দিয়ে কেউ বলতে পারবে না যে কোথায় আপনার মৌত নির্ধারিত আছে। তো আমরা অবশ্যই টাচউড চাইবো যে এই ধরনের কোনো ঘটনা না ঘটুক এবং যত রকমের ভয় ভীতি আশঙ্কা আছে তা উবে যাক এবং ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। না, আমি যে প্রশ্নটি করছিলাম যে কোন দিক থেকে ভয়টি, কোনো বিদেশি শক্তির দিক থেকে নাকি দেশের অভ্যন্তরীণ কোনো শক্তির দিক থেকে ওই ভয়, সেটি তাকে স্নাইপার কে হবে সেটি, তার গায়ের রং কেমন হবে, তিনি কতটা দক্ষ অদক্ষ সেটি বিষয় নয়, ওই স্নাইপারকে কেউ না কেউ বসাবেন, সেই কেউ না কেউ বা এই কোনো না কোনো শক্তি, সেটি কি দেশি নাকি বিদেশি, কোন দিক থেকে এই ভয়টি আসলে? দেখুন, আপনার বিষয়টা তো এমনও হতে পারে আত্মঘাতী কেউ হয়তো মোটিভেটেড হয়ে দায়িত্ব নিয়ে এ ধরনের অ্যাডভেঞ্চারে লিপ্ত হতে পারেন। এখন সেটা নিশ্চয়তা দিয়ে কেউ তো বলতে পারবে না, বাট তাত্ত্বিকভাবে এরকমের একটি বিবেচনা অনেকের মনে থাকলেও থাকতে পারে। আমরা এই অনুষ্ঠানটি খুব ছোট করব। আমরা প্রতিদিনই একজন যখন অতিথি থাকেন তখন আমরা ছোট করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শেষ একটি প্রশ্ন করব আপনাকে। আগামী নির্বাচন যদি হয়, আপনি আপনি এর আগেও আমাদের এই কয়েকটি অনুষ্ঠানেই বলেছেন যে নির্বাচনটি হবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আজকেও বলছিলেন যে নির্বাচনটি একটি মরীচিকা হয়ে দাঁড়িয়েছে এবং মরীচিকার পেছনেই হয়তোবা অনেকে ঘুরছে। আমরা ধরে নিলাম এটি মরীচিকা নয়, একটি বাস্তব, যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে অথবা আগামী বছর জুনের মধ্যেই হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হবে কিনা, আপনার এরকম কোনো মনে হয় কিনা যে আদৌ তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে? হোক নিষিদ্ধ, না হোক নিবন্ধন তাদের বাতিল হোক কিংবা না হোক, তাদেরকে কি অংশ নিতে দেওয়া হবে? দেখুন, ইনক্লুসিভ নির্বাচনের তাগাদা প্রথম যুক্তরাজ্যের একজন মন্ত্রী দিয়েছেন, পরে জাতিসংঘের রাপোর্টিয়ারদের যে রিপোর্ট সেখানে এরকমের তাগাদা কথা আমরা দেখেছি। এখন আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকেও কিন্তু সেরকমের প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে। তো যত দিন গড়াবে ততই কিন্তু এ ধরনের অভিঘাত বাড়বে এবং যেই দোষে দুষ্ট আপনার 2014 এবং 2024-এর নির্বাচন, সেই রকমের অভিযোগ যদি এড়াতে হয় তাহলে অবশ্যই একটি সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে আপনার ইনক্লুসিভ নির্বাচন প্রত্যাশা করবে আন্তর্জাতিক সম্প্রদায়, এটাই স্বাভাবিক। এবং ধন্যবাদ। ইনক্লুসিভ নির্বাচন মানেই হচ্ছে আওয়ামী লীগকেও সুযোগ যেভাবেই হোক দিতে হবে। এখন শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলছেন কেন? জাতীয় পার্টি আছে, 14 দল আছে, অনিবন্ধিত যে দলগুলো তারাও যদি ইতিমধ্যে নিবন্ধন লাভ করার শর্ত পূরণ করেন তাহলে তারাও পাবে।
সুযোগ তারা সবার তারা জন্য তারা বাড়িতে তো হবে। সেই সুযোগটি পাচ্ছেনই, পাবেনই। সেটি তাদের বিরুদ্ধে কেউ জাতীয় নাগরিক পার্টি বলি বা জামায়াতে ইসলামী বলি, কেউ কখনো বা বিএনপির অনেক নেতাই বলছিলেন যেটি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া যাবে না। একসময় একেক সময় একেক রকমের কথা। জাতীয় পার্টি নিয়ে ওইভাবে জোরেশোরে কোনো কথা হয়নি। যদিও কখনো, কখনো কোনো নেতা বলেছেন সেই যে তারা দোসর, সুতরাং তাদেরকেও নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়। একটি হচ্ছে যে নিতে দেয়া হবে না, আরেকটি হচ্ছে যে উচিত নয়। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে জাতীয় পার্টি বা এই ধরনের ছোট ১৪ দলের বাকি দলগুলি অংশ নেয়ার সুযোগ পাবে। আওয়ামী লীগ নিয়েই মানুষের আলোচনা ছিল। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য। আমরা আশা করব আগামীতেও আপনাকে অন্য কোনো বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাবো এবং আপনি আমাদের সেই আমন্ত্রণ গ্রহণ করবেন। আবারও ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদের। প্রিয় দর্শক, দেখছিলেন মিঠে করা। আজ আমরা আলোচনা করছিলাম রাজনীতির নয়া সমীকরণ নিয়ে। যেই রাজনীতিটি বর্তমানে চলছে, আগামীতে কেমন দাঁড়াবে এ নিয়ে কথা বলছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, রাজনীতি বিশ্লেষক প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনারা উনার মুখ থেকে অনেক কিছুই শুনলেন যে আগামী কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ দিন হিসেবে আমাদের সামনে আবির্ভূত হবে। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা আমাদের এই দেশে আসবেন। তাদের নানা রকমের এজেন্ডা থাকবে। সেই এজেন্ডার উপর নির্ভর করবে আমাদের দেশের রাজনীতি কেমন হতে যাচ্ছে। আমাদের এই মিঠে করা প্রচার হয় রাত ১০টায়। আপনাদেরকে প্রতিদিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো